পদ্মার বুকে মাথা তুলে দাঁড়ালো স্বপ্নের সেতু। সবশেষ ৪১তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শরীয়তপুরে আতশবাজি পুড়িয়ে উদযাপন। শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। করোনায় পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা। আগামী মাসেই দেশে আসতে পারে টিকা, আশা স্বাস্থ্যমন্ত্রীর। আরেকটি শাপলা চত্বর ঘটাতেই ভাস্কর্যের বিরোধিতা। সংবাদ সম্মেলনে আওয়ামীপন্থী আলেমরা। ঘায়েল করতেই দায় চাপানো হচ্ছে, অভিযোগ হেফাজতের। এবার মালামাল নিয়ে বিক্রির জন্য রাস্তাতেই বসল ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ হওয়া শত শত ব্যবসায়ী। তৃতীয় দিনে ভাঙা হলো অবৈধ দোকান। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। স্বপ্নের পদ্মা সেতু এখন পুরোটা দাঁড়িয়ে। মাওয়া ও জাজিরাকে জুড়ে দিল ৬.১৫ কিলোমিটারের সেতু। বৃহস্পতিবার বেলা ১২টা ২ মিনিটে সবশেষ ৪১ নম্বর স্প্যানটি বসানোর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। পদ্মা সেতু কেবলই অর্জন নয়, স্বনির্ভর বাংলাদেশের সোনালী স্বাক্ষর। এহসান জুয়েলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম ও ওমর ফারুক। সেতুর কাজ শুরুর পর ৫ বর্ষায় ৫ বার নতুন জলে ভরেছে পদ্মার বুক। শীতে শুকিয়েছে ফের নতুন করে। নদীর দুই তীরের মানুষ সাক্ষী হয়েছে স্বাধীনতার পর দেশের ইতিহাসে অন্যতম বড় এই অর্জনের। নরম পলিতে প্রবেশ করেছে একটার পর একটা শক্তিশালী খুঁটি। জেগে ওঠা পিলারগুলোতে যুক্ত হয়েছে স্বপ্ন পূরণের নতুন নতুন স্প্যান। সেই পদ্মার আজ দুই পারের মিলনের দিন। সকাল থেকে ঘন কুয়াশা দেয়াল তুলে রাখে নদীর বুকে। খুব বেশি দূর দেখা যাচ্ছিল না। মাঝ নদীতে একটি মাত্র শূন্যস্থান পূরণের জন্য প্রস্তুতি সারা। অপেক্ষা শুধু আশা জাগানিয়া এক সূর্যের। সকাল ৯:৩০টায় সূর্য ওঠার সাথে সাথেই ক্রেনের উপরের অংশে তোলা শুরু হয় কাঙ্ক্ষিত স্প্যানটি। পিলারের সমান উচ্চতায় তুলতে সময় লাগে ৩০ মিনিট। আগের দিন রাতে স্প্যানটি পিলারের কাছে এনে রেখে নোঙর করার কাজ করাই ছিল। সঙ্গে আছে এখানকার প্রকৌশলীদের আগে ৪০টি স্প্যান বসানোর অভিজ্ঞতা। তাই কাজ শুরুর ১.৫ ঘন্টা পর দুপুর ১২টা ২ মিনিটে অর্জন হয় মাইল ফলকের। খুশিতে হেসে উঠে পদ্মা দুই পার। আমরা এত বড় নির্মাণ করতে পেরেছি পদ্মা ব্রিজ। মানুষের যাতায়াতে খুব সুবিধা হবে, মানুষ দূর দূরান্তে যেতে পারবে। খুব আনন্দ লাগতেছে। আমাদের পদ্মা সেতু তৈরি হয়েছে বাংলাদেশে। দ্রুতইভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে যাইতে পারবো, বাড়িতে বা যে কোনো জায়গায় কাজে কর্মে। যত তাড়াতাড়ি পদ্মা সেতুটা হয়ে যায় আমরা খুব আনন্দিত হব। ২০১৭ সালের ৩০শে সেপ্টেম্বর প্রথম স্প্যানটি তোলা ৩ বছর পর অর্জন হলো সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্য। তবে তাতেই থেমে না থেকে প্রকল্প কর্তৃপক্ষের লক্ষ্য এখন সেতুতে যানবাহন চলাচল শুরু করার। আমাদের সব সাকসেস হবে তখনই যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারব। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা সবার দোয়া চাই, ইনশাআল্লাহ আমরা যেন সাকসেসফুল হই। সবার কামনা দোয়া কামনা করছি। সেতু চালু হলে রাজধানী থেকে ১ ঘন্টায় যাওয়া যাবে ফরিদপুর। প্রতিদিন গড়ে ২৪,০০০ যানবাহন চলাচল করবে এই সেতু দিয়ে। নিজেদের টাকায় তৈরি এই সেতুর মাধ্যমে সক্ষমতার বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে জানান দিল, আমরাও পারি। আমাদের নিজস্ব সেতু, আমাদের সোনালী এই অর্জন দক্ষিণাঞ্চলের সঙ্গে সব ভৌগোলিক বিভাজন ঘুচিয়ে আজ সংযুক্ত করল পুরো বাংলাদেশকে। সময় এখন এই সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করে তোলার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে ২ দশকের অপেক্ষার অবসান হওয়ায় আনন্দে ভাসছে বাংলাদেশ। বিভিন্ন জেলায় হয়েছে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। পদ্মা সেতু নির্মাণে দৃঢ়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। পদ্মায় দৃশ্যমান দেশের সবচেয়ে বড় সেতু। অদম্য যাত্রার সবশেষ স্প্যান বসানোর পরই উচ্ছ্বাসিত সাধারণ মানুষ। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখলেও শোভাযাত্রা দেশের অন্যান্য স্থানীয়।
বৃহস্পতিবার দুপুরে উত্তরের জেলা রাজশাহীতে আনন্দ মিছিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। নগরের আলুপট্টি মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে আওয়ামী লীগের পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের দেশের টাকাতে পদ্মা সেতু দৃশ্যমান করে দেখিয়েছেন। 2021 সালে সেই পদ্মা সেতু দিয়ে দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চলের মানুষ আমরা ঢাকায় পৌঁছাতে পারবো। এটি যে ঢাকার সাথে যে সারা বাংলাদেশের সাথে যে পদ্মা সেতু হওয়ার কারণে যে সেতু বন্ধন তৈরি করলেন, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারের ধন্যবাদ জানাই। নানা বাধা অতিক্রম করে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দলীয় কার্যালয় সহ আশপাশের এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। এদিকে বৃহস্পতিবার কয়েক দফা আনন্দ মিছিল হয়েছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরে। যোগাযোগ ও অর্থনীতিতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ার স্বপ্নে যেন আনন্দের সীমা নেই পদ্মাপাড়ের মানুষের। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। পদ্মা সেতুতে শেষ স্প্যান বসানো উপলক্ষে শরীয়তপুরে আতশবাজি ফুটিয়েছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার বিকেলে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের 0 পয়েন্টে বেলুন হাতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। এরপর বেলুন উড়ানো ও মোমবাতি প্রজ্বলন করেন তারা। সন্ধ্যার পরে আতশবাজি ফুটিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু এখন দৃশ্যমান। সরকার প্রধানের মানবিক ও সাহসী উদ্যোগের কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিশ্বব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। তবে সহজ ছিল না আজকের এই অর্জন। প্রথমে স্প্যানটি থেকে শুরু করে শেষ স্প্যানটি বসতে সময় লেগেছে 1165 দিন। কেমন ছিল এই যাত্রাটা জেনে নেব এহসান জুয়েলের আরও একটি রিপোর্টে। একটা সময় ছিল পদ্মার বুকে যখন শুধুই অথই জলরাশি। স্বপ্ন ছুঁয়ে যাওয়ার মিশন থেকে সব প্রস্তুতি সেরে 2015 সালের ডিসেম্বরে শুরু হয় অবকাঠামো নির্মাণের কাজ। শুরুতে মূল চ্যালেঞ্জ ছিল নদীর বুকে পিলার নির্মাণের কাজ। জাজিরা প্রান্তে প্রথম পিলারটি দৃশ্যমান করা হয় প্রায় 2.5 বছর পর। 2টি পিলার নির্মাণের পর শুরু হয় প্রথমবারের মতো সেগুলো জোড়া দিয়ে স্প্যান বসানোর সূচনা। সেতুর ইতিহাসে প্রথম স্প্যানটি বসানো হয় 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের উপর। সে সময় নানা প্রাকৃতিক আর কারিগরি জটিলতা উতরে এগুতে হয় কাজ। মাওয়া প্রান্তে নদীর তলদেশের মাটির সমস্যায় প্রায় 1.5 বছর আটকে থাকে পিলার নির্মাণের কাজ। 2017 সালে ওই একটি স্প্যান বসানোর পর আবার 4 মাস পর দেখা মেলে দ্বিতীয় স্প্যানের। 2018 সালে বসানো যায় নতুন আরও 4টি স্প্যান। এরপর পিলার নির্মাণের কাজ যতটা এগিয়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্প্যান বসানোর কাজও। 2019 সালে বসানো গেছে 10টি স্প্যান। 2020 সালের প্রথম 6 মাসে 12টি স্প্যান বসানোর পর হানা দেয় করোনা। সঙ্গে নদীর তীব্র স্রোত যোগ হলে 4 মাসের জন্য আটকে যায় সব কাজ। দেখা দেয় অনিশ্চয়তা। তবে স্রোত কমে এলে সব প্রস্তুতি সারা থাকায় শেষ 3 মাসে বসানো হয় বাকি 10টি স্প্যান। অক্টোবর ও নভেম্বর মাসে 8টি স্প্যান বসানোর পর বাকি ছিল যে 2টি, চলতি মাসে বসে দেয়া হলো তা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মায় সেতু নির্মাণে স্বপ্নের বীজটা বোনা হয় 2 দশকেরও বেশি সময় আগে। 1998 এর ভাবনা ভিত্তি পায় 2001 সালে। কিন্তু তারপর ক্ষমতার পালাবদলে থমকে যায় উদ্যোগ। প্রায় 1 দশক পর স্বপ্নে ফিরলেও বাদ সেধেছিল বিশ্বব্যাংক। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট।
সময়টা 1998। যমুনা নদীর ওপর উত্তরবঙ্গের গেটওয়ে বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে প্রমত্তা পদ্মায় সেতু নির্মাণের উচ্চাভিলাষী উদ্যোগ নেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক সম্ভাব্যতা আর সম্ভাব্যতা যাচাইয়ের পর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পালা। 2001 সালের 4 জুলাই মাওয়া প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। তবে ক্ষমতার পালাবদলে থমকে যায় পদ্মার উপর সেতু নির্মাণের আশা জাগা নেয়া উদ্যোগ। তবে সব জট আর স্থবিরতা খুলে 2009 সালে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভায় অনুমোদন পায় সেতুর নকশা। তবে আশা জাগা নিয়ে অনেক অগ্রগতির পরও হঠাৎই পদ্মায় উন্মত্ত ঝড়। 2012 সালের জুনে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর তৈরি হয় অনিশ্চয়তার প্রবল ঢেউ। ভাবা হচ্ছিল স্বপ্নের পদ্মা সেতু হয়তোবা থেকে যাবে অধরাই। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। 2013 সালে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিজেরা নিজেদের অর্থে এই সেতু নির্মাণ করব এবং আমরা যে পারি সেটাও আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না, হাত ফেলে চলতে চাই না, নিজের পায়ে মাথা উঁচু করে চলবো এবং আমরা আমাদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব। অবশ্য তখন প্রধানমন্ত্রীর এ বক্তব্যে খোঁচা দিতেও ছাড়েননি অনেকে। যদিও প্রধানমন্ত্রীর ঘোষণার পর আর তাকাতে হয়নি পেছন ফিরে, এগিয়ে যেতে থাকে প্রকল্পের কাজ। 2014 সালের 17 জুন সেতুর অবকাঠামো নির্মাণে আনুষ্ঠানিক চুক্তি হয় চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে। 2015 সালের 12 ডিসেম্বর মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন আমরা করলাম। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একজন মন্ত্রীর পদত্যাগ, সচিবের কারাবাস, প্রধানমন্ত্রীর উপদেষ্টার নিগ্রহ। প্রথমে এডিবি, এরপর বিশ্বব্যাংক অর্থায়নে এগিয়ে এসে পিছিয়ে যায় সবাই। দেশি বিদেশি সেই সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্ন। কেমন ছিল সেই সময়? ক্ষমতাসীন সরকারই বা কোন কৌশলে মোকাবেলা করেছে নানামুখী এসব অপতৎপরতা? জানবো জুবায়ের ফয়সালের কাছ থেকে। কোনোভাবে কোনো কাজে কোনো অস্বচ্ছতার সাথে সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী জড়িত নয়। সদ্য পদত্যাগ করা একজন মন্ত্রীর এই বক্তব্য 2012 সালের ডিসেম্বরের, যার নেপথ্যে ছিল পদ্মা সেতুতে ওঠা দুর্নীতির অভিযোগ। মূলত সেতুর অর্থায়নে শুরুতে এডিবি, এরপর যোগ দেয় বিশ্বব্যাংক। 2011 সালের ফেব্রুয়ারির 24 তারিখে $120 কোটি অনুমোদন করেও পরে সরে যায়। এরপর বিশ্বব্যাংকের একটার পর একটা আবদার রক্ষার চেষ্টা করেও তাদেরকে ফেরানো যায়নি পদ্মায়। শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। 1.5 মাস জেল খাটেন সেতু সচিব। 2012-র 5 জানুয়ারি পদত্যাগই করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রীকে। দফায় দফায় তারা হাজিরা দিতে থাকেন দুদকে। আমাকে দুদকের মুখোমুখি হতে হলো 3 বার। দুদক যখনই আমাকে ডাকে তখনই আমাকে পাবে, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। কিন্তু কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণ হতে সময় লাগেনি একদমই। কানাডার আদালতই 2017 সালের 10 ফেব্রুয়ারি রায় দেয় দুর্নীতি হয়নি পদ্মায়। 9 বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রে যে ক্ষতের জন্ম, শেষ পর্যন্ত মিথ্যের জাল ছিন্ন করে নিজের টাকায় সেতুর শেষ স্প্যানটি বসিয়েই তা সারালো বাংলাদেশ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু অসম্ভব। আবার যখন শুরু হলো সেতু নির্মাণ, তখন বলা হয়েছে হবে জোড়াতালি সেতু। এমনই কটাক্ষ আর তীব্র বাক্যবাণে ক্ষমতাসীন সরকার জর্জরিত হয়েছে বছরের পর বছর। সুশীল সমাজ আর বিরোধী রাজনৈতিক নেতৃত্বের হাপিত্যেশ পেছনে ফেলে যখন সেতু নির্মাণ শুরু হলো, তখনও তোলা হলো অবৈধ অর্থ লেনদেনের জিকির। সবশেষ স্প্যান বসানোর পর এখন কি ভাবছেন তারা? শুভ খানের রিপোর্ট। পদ্মা সেতু নিয়ে একমাত্র ভবিষ্যৎবাণীটি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কটাক্ষ করার এমন দৃষ্টান্তে দলটির জ্যেষ্ঠ নেতাদের ধারে কাছেও ছিলেন না কেউ। সেতু নির্মাণ করা তাদের লক্ষ্য ছিল না,
এই সরকারের লক্ষ্য ছিল 2400 কোটি টাকা ঘুষ নেওয়া ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিরোধিতার সুরে তাল মিলিয়ে কান নিয়ে গেছে চিলে এমন রব তোলে সুশীল সমাজ। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছিলেন, লাগামহীন দুর্নীতির বড় উদাহরণ পদ্মা সেতু। সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকার অস্বীকার করায় দুঃখ পান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশ্ন তোলে টিআইবিও। নানা মহলের সমালোচনার তীরে বিদ্ধ ডক্টর মশিউর রহমান জানিয়েছিলেন তার মর্মবেদনা। আমার জীবন রাশিয়ার গুলাগে মানুষের যে জীবন কাটতো সেই সাথে প্রবেশ করা হয়েছে। আমি সেই জন্য আপনাদের কাছে সহানুভূতি চাই যে আমাকে একটু মৃত্যুর হাত থেকে রক্ষা করে। 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ডক্টর ইউনুস তো আমাদের গর্ব, সারা পৃথিবী জুড়ে তার সম্মানে তাকে সম্মান দেখানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এরপরই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায় বিশ্ব ব্যাংক। এই বিভীষণ তো রয়েছে কিনা তার প্রমাণ তো রয়েছেই। যারা সারা জীবন গাছেরটাও খেলেছে তলারটাও কুড়িয়েছে, বিভিন্ন গবেষণা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বৈদেশিক ঋণ অনুদানপ্রাপ্ত প্রকল্পের পরামর্শ বাগানোর কাজে ব্যবসা করেছেন। তবে সব সমালোচনা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে খরস্রোতা পদ্মার বুকে এখন দৃশ্যমান স্বপ্নের সেতু। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম দীর্ঘ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু এখন দৃশ্যমান হলেও নির্মাণ প্রকল্প থমকে গিয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর নানা কূটকৌশলে। এমনকি দুর্নীতির অভিযোগে কারাবরণও করতে হয়েছে তখনকার যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। সেই পদ্মা সেতু যখন দৃশ্যমান হলো তখন সেই মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তৎকালীন সেই যোগাযোগ সচিবের কারাবাসের অভিজ্ঞতা জার্মানি থেকে তুলে ধরছেন সহকর্মী বিটু বড়ুয়া। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা, যখন গণমাধ্যমগুলোতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পদ্মা সেতু নিয়ে দুর্নীতি। এমন মহাযজ্ঞে অনেকেই ধারণা করেছিলেন উন্নয়নের বড় শত্রু দুর্নীতির কারণেই শেষ পর্যন্ত থমকে যাবে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে তখন রাষ্ট্রের যে কয়জন কর্তা ব্যক্তি মিথ্যে মামলার শিকার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। অনেক ঘটনাচক্র, বহুল প্রত্যাশিত সেই সেতু আজ যখন বাস্তবায়নের মুখ দেখার অপেক্ষায়, তখন এই কর্মকর্তা সুদূর জার্মানিতে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত হয়ে। কি ঘটেছিল সে সময় এই প্রকল্পে? আমি সেতু বিভাগে কাজ করেছি 2010-11 সনে। ওই সময়ে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা সততার সাথে কাজ করেছি। তারপরেও মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল এবং সেটি কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ফলেই হয়েছিল। তখন দুর্নীতি দমন কমিশন মামলাও করেছিলেন। আমি নিজে সেই মামলায় অ্যারেস্ট হয়ে জেলও খেটেছি। অভিযোগ ছিল পদ্মা সেতু প্রকল্পে কাজ পেতে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মকর্তারা বাংলাদেশের সেতু কর্মকর্তাদের $5 কোটি ঘুষ দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবার সকলের প্রতি একটি দোষারোপ হয়েছিল আর কি, যেটি পরবর্তী সময়ে কিছুই পাওয়া যায় নাই। কানাডীয় আদালত গুজব হিসাবে উড়িয়ে দেন। কুচক্রীরা মিলে যেই কাজটি করেছিল সেটি ব্যর্থতায় পর্যবসিত হয়। সব ষড়যন্ত্রকে জলে ভাসিয়ে কেমন করে নিজস্ব অর্থায়নে এত বড় সেতু নির্মাণে সফল হলো বাংলাদেশ? নিজের টাকায় করার ক্ষেত্রে কোনো সমস্যাই এ পর্যন্ত হয়নি। অর্থাৎ বাংলাদেশের যে সক্ষমতা এবং বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলছে সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। অপরাধ না করেও নানামুখী উন্নয়ন বিরোধী চক্রান্তের শিকার এই কর্মকর্তা আরো জানান, শুধুমাত্র বিশ্ব ব্যাংকই নয়, সাথে পুরো বিশ্ব দেখছে সক্ষমতার নতুন বাংলাদেশও পারে নিজেদের অর্থেই স্বপ্নের পদ্মা সেতু গড়তে। বিষয়টি সরকারের জন্য সাফল্যের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গেল কয়েকদিনে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে রোগী ছিল শতাধিক। চিকিৎসকরা বলছেন এই সময়ে শিশুদের প্রতি একটু বাড়তি নজর দিতে হবে অভিভাবকদের। আমি চাঁদপুরে থাকি, এখানে 24 তারিখে নিয়ে আসছে, ভর্তি দিয়েছে, 3 তারিখ পর্যন্ত ছিল, পরীক্ষা নিরীক্ষা করছে। এখন গত বৃহস্পতিবারে নিয়েছি বাড়িতে, নেওয়ার পরে 3 দিন ভালো ছিল, আবার ওনার সমস্যা দেখা দিছে।
একই রকম সমস্যা নিয়ে মেয়ে মরিয়মকে হাসপাতালে ভর্তি করেন মা মুক্তা। গত দুরাত প্রচণ্ড শ্বাসকষ্ট হলেও অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যা। মৌসুমের পরিবর্তনে শিশুরা এমনিতে একটু নাজুক অবস্থায় থাকে, একটু বেখেয়ালেই আক্রান্ত হয় ঠান্ডাজনিত নানা রোগে। শীতকালীন রোগগুলো বেশি দেখা যাচ্ছে শিশুদের মধ্যে, তার মধ্যে হচ্ছে নিউমোনিয়াটা বেশি এবং ডায়রিয়া, কোল্ড ডায়রিয়া যেটা আমরা বলি। আমরা যদি পর্যবেক্ষণ করে দেখি যে গত 1 মাসের মধ্যে আমাদের এখানে শুধুমাত্র নিউমোনিয়া আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে 198টা ছিল, যেটা সেপ্টেম্বরের দিকে অনেকটা কম ছিল। করোনা মহামারী আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতি। শিশুদের ঠান্ডার সমস্যায় দ্রুত শরণাপন্ন হওয়ার তাগিদ চিকিৎসকদের। শিশুরা যেহেতু খুব সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে সবসময় কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে এবং যারা নিউবর্ন তাদের প্রতি স্পেশাল কেয়ারটা অবশ্যই রাখতে হবে। গরম কাপড় দিয়ে না পেঁচিয়ে পাতলা সুতির কাপড় দিয়ে যাতে অতিরিক্ত ঘাম না হয়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি নবজাতকদের ক্ষেত্রে। এছাড়া যে ধুলাবালির ব্যাপারটা আছে সেটা শিশুদেরকে আমরা অ্যাভয়েড করে চলতে বলি। বৃহস্পতিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 17 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠকে চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ সহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশের প্রার্থিতায় ভারত পাশে থাকবে বলে প্রধানমন্ত্রীকে জানান বিক্রম দোরাইস্বামী। ভারতের সিরাম ইনস্টিটিউট করোনার 3 কোটি ডোজ বাংলাদেশে পাঠানোর বিষয় নিয়েও কথা বলেন তারা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। দেশটির সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথানি কার্ড দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। এ সময় বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের উদ্ভাবনী শক্তি ও মেধা কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। ডিজিটাল ওয়ার্ল্ড 2020 উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ভার্চুয়াল মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিয়ে তিনি কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে বর্তমান সরকারের বিনিয়োগ ও তরুণ প্রজন্মের অভূতপূর্ব সাফল্যে প্রযুক্তি ব্যবসায় নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশ। We are developing centers of excellence on the fourth industrial revolution. And with these, we have focused on research, not just taking technology adopted by others, but Bangladesh, we want to become leaders in the next generation of technology. We want to develop some of the next generation of technology. And I believe it is completely possible. This is not a dream. We don't know what the next big technology is going to be, but I promise you, some of it is going to come from Bangladesh. We are also on track to achieving all of the SDG goals ahead of schedule. And one of the key sectors that is enabling us to do that is the ICT sector, is the digitization. It is Digital Bangladesh that is enabling this success. নকশা বহির্ভূত হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে দোকান। মালামাল নিয়ে মরিয়া ব্যবসায়ীরা নেমে এসেছেন রাস্তায়। রাজধানী গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে একদিকে যখন চলছে 3য় দিনের উচ্ছেদ অভিযান, তখন রাস্তায় বসেই পণ্য বিক্রির চেষ্টায় ব্যস্ত ছিলেন দোকানদার ও কর্মচারীরা। যদিও এক পর্যায়ে সেখান থেকেও সরে যেতে হয় তাদের। সকাল সকালই হকারদের এমন হাঁকডাক আর ক্রেতাদের আনাগোনা ফুলবাড়িয়া সুপারমার্কেটের সামনের সড়কে। তবে এরা কেউ আদতে হকার নন। নকশা বহির্ভূত দোকান কিনে প্রতারিত হয়ে হারিয়েছেন রুটি রুজি ও আশ্রয়। তাই মালামাল নিয়ে খোলা আকাশের নিচে বসেছেন শত শত ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমই তাদের ব্যবসার জন্য মোক্ষম সময়, আর শীত মৌসুম চলে গেলে এসব কাপড় ফের 8 থেকে 10 মাস গুদামে রেখে দিতে হবে। আমাদের তো দোকানপাট ভাঙিয়ে দিছে, শীতের মাল থাকলে তো আমাদের 8 মাস থাকতে হইব, যার কারণে আমরা এখন ফুটপাতে নামতে হইতে আছে। শীতের ব্যবসা দিয়ে আমরা সারা বছর চলা লাগে, এটাই আমাদের পুঁজি ভাই। আর এক সপ্তাহ যদি এরকম চলমান থাকে আমরা ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হব। এই পরিস্থিতির জন্য আগের নগর প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির নেতাদের দুশ্চেন তারা। প্রাথমিক অবস্থায় টাকা নিচ্ছে আমার কাছে, 2টা দোকানে 22 লাখ টাকা। পরবর্তী দোকানে মেয়র সাহেব দোকান তালা মারলো, তালা খুলতে যায় আমার 2 শাটারে টাকা দিছি 8 লক্ষ টাকা এবং ভাড়ার বাবদ টাকা দিছিলাম 2,42,500 টাকা। বেলা 12:30টার পর ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে শুরু হয় তৃতীয় দিনের উচ্ছেদ। নগর কর্তৃপক্ষ এ সময় সংক্ষুব্ধদের প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। থানায় অভিযোগ করতে পারে যে নিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। উচ্ছেদ ত্বরান্বিত করতে রোববার থেকে অভিযানে যুক্ত হবে BIWT এর একটি শক্তিশালী এক্সকাভেটর। লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা দোকান উচ্ছেদের পাশাপাশি এই ভরা মৌসুমে ব্যবসা না করতে পারার কারণে দ্বিমুখী লোকসানে পড়েছেন নকশা বহির্ভূত দোকানের মালিকেরা। তাই তারা বলছেন অন্তত এই মহা অনিয়মের মূল আশ্রয় প্রশ্রয় দাতাদের যেন আইনের আওতায় আনা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। পুরো ডিসেম্বর জানুয়ারিতে করোনায় আরও 20,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছে ইতালি কর্তৃপক্ষ। এই অবস্থায় আগামী মার্চ পর্যন্ত সন্ধ্যা 6টার মধ্যে পানশালা রেস্তোরাঁ বন্ধ রাখার ব্যাপারে লাৎসিও বিভাগের গভর্নর প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে 21 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত সব ধরনের ভ্রমণের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা। রোম থেকে জুমনা মাহমুদের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় 62,000 মানুষ। ডিসেম্বর জানুয়ারিতে আরও 20,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতালিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। সরকারের সর্বশেষ বিধিনিষেধের কারণে আক্রান্তের সংখ্যা কমেছে বলে মনে করেন লাৎসিও বিভাগের গভর্নর। ফলে এই বিভাগে রাজধানী রোম সহ সবগুলো শহরে সন্ধ্যা 6টা থেকে বার রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া ভ্রমণ পিপাসু ইতালীয়রা 21 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের ভ্রমণ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও নতুন করে শঙ্কায় পড়েছেন। আবারও ক্ষতির মুখোমুখি হবেন তারা। আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ধস নেমে যাবে, এমনি আমরা খারাপ অবস্থার ভিতরে আছি রেস্টুরেন্টের ব্যবসায়ীরা। রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা বাংলাদেশি শিক্ষার্থীরাও করোনায় ক্ষতিগ্রস্ত। রেস্টুরেন্ট দোকানপাট বন্ধ রাখতে হবে। আসলে যদি এমনভাবেই এটাই যদি হয় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। আমরা স্টুডেন্টরাও অনেক পিছিয়ে আছি, যেমন এখন আমাদের ক্লাস করতে হয় অনলাইনের মাধ্যমে, তো খুব একটা প্রোডাক্টিভ মনে হয় না। গেল মার্চে ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে করোনা সংক্রমণের শুরু। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এদিকে বড়দিন সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পর্তুগালের রাজধানী লিসবন সহ অন্যান্য শহরগুলোতে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। তবে নেই চিরচেনা উৎসবের আমেজ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন অন্তত বড়দিনের আগে লিসবনের এমন চিত্র একেবারেই অচেনা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বেহালায় বিষাদের সুর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আর বাকি মাত্র কদিন। তবে নেই চিরচেনা উৎসবের আমেজ। চলমান জরুরি অবস্থায় পর্যটকের সংখ্যা একেবারেই হাতে গোনা। পর্যটন নগরী লিসবনের অধিকাংশ সড়কই দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত। একই সাজে পর্তুগালের অন্যান্য বড় শহরগুলো অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়া থাকায় প্রতিবছর বড়দিনের আলোকসজ্জা উপভোগ করতে প্রচুর সংখ্যক পর্যটক ভিড় জমান পর্তুগালে। কিন্তু এবছর কোভিড পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ চলমান থাকায় নেই পর্যটকদের আনাগোনা। এই বছর গোটা পর্তুগাল সহ সারা ইউরোপের মানুষ বড়দিন পালন করতে যাচ্ছে একটা ভয় নিয়ে। এবছর করোনার কারণে সরকারি যে নিষেধাজ্ঞা, এর কারণে দেখা যাচ্ছে যে এখানে অনেকটা জনমানব শূন্য। 15 অক্টোবর থেকে চলা জরুরি অবস্থা এরই মধ্যে বাড়ানো হয়েছে 23 ডিসেম্বর পর্যন্ত। পরিস্থিতি সন্তোষজনক না হলে 7 জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে গড়ে প্রতিদিন প্রায় 70 জন মানুষের মৃত্যু এবং 4,500-এর বেশি আক্রান্তের চিত্র দেখে আসছে পর্তুগাল। এই যখন পরিস্থিতি, তখন দরজায় কড়া নাড়ছে বড়দিন। আর
এই উৎসব উদযাপনকে কেন্দ্র করে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যেন আর না বাড়ে সে লক্ষ্যে বেশ কঠোর অবস্থানে পর্তুগালের সরকার। তবে জানুয়ারিতে ভ্যাকসিনের আশা কিছুটা হলেও আশা জাগাচ্ছে পর্তুগিজদের মাঝে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। লেবাননে চরম মানবেতর জীবনযাপন করছেন প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশি। অর্থ সংকটে ফিরতে পারছেন না দেশে, এজন্য আবারও দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা। পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণে বৈরুতে সোমবার বিক্ষোভের ডাক দিয়েছেন প্রবাসী শ্রমিকরা। দীর্ঘদিনের রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটে বেসামাল লেবাননের শ্রমবাজার। দেশটিতে তাই কাজ করে পর্যাপ্ত আয় করতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। খেয়ে পড়ে থাকাই যেখানে দুরূহ, সেখানে দেশে টাকা পাঠানোর কোনো সুযোগই নেই লাখখানেক প্রবাসীর। উচ্চ মূল্যে টিকিট কেটে দেশেও আসতে পারছেন না। তাই প্রবাসী বাংলাদেশিরা আবারও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার আবেদন জানিয়েছেন। প্রায় 7-8 মাস ধরে আমার কাজ নাই, আর কাজ করলেও কাজের টাকার কোনো ডিমান্ড নাই। তো বিশেষভাবে সরকার যে একটা জিনিস আবেদন জানাচ্ছে, বাংলাদেশে যাওয়ার একটা সুযোগ সুবিধা যেন দিতে পারে। আমরা আগে $400 বেতন পেতাম, $400 $32,000 বাংলাদেশের টাকা। আর এখন এই $400 লিরা হয় যে $400 মান হিসাবে যে লেবাননের পাউন্ড দেওয়া হয়, পাউন্ডে এখন হয় $50 বাংলা 4,000 টাকা। 4,000 টাকা কি আমরা দেশে দেবো না দেশে খামো? দাবি পূরণ না হলে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানান হতভাগ্য প্রবাসীরা। আমাদেরকে কোনো মূল্য দেওয়া হয় না। আমাদেরকে গেলে আমি নিজে অনেকবার গেছি বাংলাদেশ যাওয়ার জন্য, কোনো নাম নিবন্ধন কোনো কিছু একটা করার জন্য। আমরা গেলে আমাদেরকে ওইখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদের কারণ আমরা ইচ্ছা করলে এখন এই দেশের লোকাল টাকা ইচ্ছা করলে আমরা বাংলাদেশে ট্রান্সফার করে পাঠাতে পারতেছি না, ডলার করতে পারতেছি না, ডলার পাইতেছি না, অ্যাভেলেবেল না। আর যাও ডলার পাওয়া যায় ওইটা মনে করেন যে 5 থেকে 7 গুণ দাম বৃদ্ধি পাইছে। দেশটিতে 1.5 লাখের মতো বাংলাদেশির বাস। এর মধ্যে কাগজপত্রহীন রয়েছেন প্রায় 40,000। গেল আগস্টে বৈরুত বিস্ফোরণ আর সরকার পরিবর্তনের পর সংকট আরও প্রকট হয়েছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। দীর্ঘদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হয়ে গেল 13তম আন্তর্জাতিক চা নিলাম। একদিনে প্রায় কোটি টাকার চা বিক্রি হয়েছে। আগের তুলনায় 15 থেকে 20 টাকা করে দাম বেড়েছে। চা কিনতে বিভিন্ন স্থান থেকে শতাধিক ক্রেতা আসেন। জেলা প্রতিনিধি শাহ ওলিদুর রহমানের তথ্য, ছবিনের রিপোর্ট। রপ্তানিযোগ্য এই চা শিল্পের ছোট বড় 93টি বাগানের অবস্থান মৌলভীবাজার জেলায়। এবারের উৎপাদন মৌসুমের শুরুতে খরা ও পরবর্তীতে অতিবৃষ্টি চা উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়। তবে পরবর্তীতে আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় চায়ের উৎপাদন ঘাটতি মোটামুটি কাটিয়ে উঠতে সক্ষম হয়। তবে মহামারী করোনায় দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলের কার্যক্রম বন্ধ হয়ে গেলে চা বেচা কেনায় একদম ভাটা পড়ে। এতে চা শিল্পের সাথে জড়িত ব্যক্তি ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। গতবার 260 টাকা হলেও বৃহস্পতিবার 13তম নিলামে চা সর্বোচ্চ 275 টাকায় বিক্রি হয়। নিলামে মৌলভীবাজারের জালালাবাদ টি ব্রেকার্স, রূপসী বাংলা ও শ্রীমঙ্গল টি ব্রেকার্স লিমিটেড প্রায় 75,000 কেজি চা বিক্রির জন্য নিলামে নিয়ে আসে। করোনাকালীন সময়ে চায়ের ব্যবসার মধ্যে বিরাট একটা দোষ নামে গিয়েছিল, বেচা কিনার অবস্থাটা ভালো আসছিল না। মাল কিনতেছি, ভালো দামে বিক্রি করতেছি, বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতেছে, আমরা চা দিচ্ছি। এই অকশনে অনেক বৃদ্ধি পাইছে মার্কেট, 10 থেকে 15 টাকা এবং সেল বাড়ছে। সঠিক দাম পাওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ার পরও চায়ের উৎপাদন ভালো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বিগত কিছুদিন আগে এখানে চায়ের দর তেমন একটি ছিল না, কিন্তু আজকে 13 নম্বর সেলে আমরা সন্তোষজনক রেট পেয়েছি। প্রায় 62,000 কেজি চা অপারিং ছিল এবং 100% সোল্ড হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের শ্রীমঙ্গলে এখন অনেক বায়ার আসে। চা বোর্ডের দেওয়া তথ্য মতে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট অঞ্চলের 145টি চা বাগান থেকে প্রতি বছর 7 কোটি কেজি চা উৎপাদন হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পদ্মার বুকে মাথা তুলে দাঁড়ালো স্বপ্নের সেতু। সবশেষে 40তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল। শরীয়তপুরে আতশবাজি পুড়িয়ে উদযাপন। শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। করোনায় পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা। আগামী মাসেই দেশে আসতে পারে টিকা, আশা স্বাস্থ্যমন্ত্রীর। এবং এবার মালামাল নিয়ে বিক্রির জন্য রাস্তাতেই বসলো ফুলবাড়িয়া সুপার মার্কেটে। উচ্ছেদ হওয়া শত শত ব্যবসায়ী। তৃতীয় দিনে ভাঙা হলো অবৈধ দোকান। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।